ড্রামাটি শুরুতেই দেখানো হয় যেখানে ফিমেল লিড একটি রুমের ভিতরে ছিল আর তার সাথে একটি হ্যান্ডসাম হট ছেলে রয়েছে। ছেলেটি অন্য কেউ নয়, এই ড্রামার মেইন লিড, তার নাম মিস্টার ফু। মিস্টার ফু ফিমেল লিডকে কিস করে, এরপরে বলে যে তুমি এখানে নিজে থেকে এসেছো আর আমাকে প্রথমে কিস করতে শুরু করেছো, তাই এখন তো আর আমি একদমই তোমাকে এখান থেকে যেতে দেব না। রন বলে ঠিক আছে। আসলে রন তো মনে করছিল এই সব কিছু রনি শুধুমাত্র একটি স্বপ্ন। রন মনে মনে আবার এটাও বলে যে স্বপ্নের ভিতরে আমি সবকিছু এতটা বেশি রিয়েল ভাবে ফিল কেন করতে পারছি। তো এরপরে মিস্টার ফু ওকে কুলে উঠিয়ে নেয়, দুজনে নাইট স্পেন্ড করে। পরদিন সকালে যখন রনের ঘুম ভেঙে যায় তখন নিজের পাশে অচেনা একটি ছেলেকে দেখার পর অনেকটাই বেশি ঘাবড়ে যায়। রন বুঝতে পারে এই সবকিছু রনের কোনো স্বপ্ন ছিল না, বরং রন তো সবকিছু বাস্তবেই করে নিয়েছে। এখন তো অনেকটাই বেশি ভয় পেয়ে যায়, আর যদি ধরা পড়ে না যায় এই কারণে তাড়াতাড়ি করে উঠে পড়ে, নিজের ড্রেস পরে বাইরে আসে। আর বাইরে আসার পর রুমের নাম্বার দেখে, তো বুঝতে পারে ও কাল রাতে ভুল রুমে এসেছে। কাল রাতে রন অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। এরপরে মিস্টার ফুয়ের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর রুমের কোথাও মেয়েটিকে দেখতে পারে না, তো বলে যে আমার এটা ফার্স্ট টাইম ছিল আর মেয়েটি আমাকে গুড বাই না বলে এরকম ভাবে আমার ফায়দা ওঠানোর পর কিভাবে চলে যেতে পারে। দেন অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে আমার জন্য ড্রেস নিয়ে আসো। একটু পরে অ্যাসিস্ট্যান্ট ভিতরে আসে ড্রেস নিয়ে। বসের এরকম একটি অবস্থা দেখার পর মনে মনে বলে এই প্রথমবার আমাদের বস 28 বছর বয়সে কোনো মেয়ের সাথে নাইট স্পেন্ড করেছে। মিস্টার ফু অ্যাসিস্ট্যান্টকে বলে ওই মেয়েটিকে খুঁজে বের করো। তো পরের সিনে রোয়ানকে দেখানো হয় হসপিটালে এসেছে নিজে চেক আপ করানোর জন্য। আসলে ভাবছিল হঠাৎ করে একটি ছেলের সাথে নাইট স্পেন্ড করেছে, ওই ছেলেটি যদি অসুস্থ হয় তাহলে তো ও নিজেও একটু দুর্বল হয়ে পড়বে। আর যখন ভিতরে আসে ডক্টরকে দেখানোর জন্য, এখানে ডক্টরকে দেখার পর অবাক হয়ে যায়। মনে মনে বলে এটা তো রাতের ছেলেটি, পৃথিবী এতই ছোট। রন বলে হয়তো আমি ভুল রুমে এসেছি। তবে এখানে মিস্টার ফু বলে তুমি একদম সঠিক রুমে এসেছো আর এখানে বসে পড়ো, আমি তোমার চেক আপ করবো। রন তখন অনেকটাই ভয় পেয়ে যায়, মনে মনে বলে হয়তো মেয়ে ছেলেটির আমার কথা মনেই নেই। দেন নিজে চেক আপ করার কথা বলে। এখানে তখন মিস্টার ফু রনকে জিজ্ঞাসা করে যে তোমার কি বিয়ে হয়েছে। এতে রন অনেকটাই বেশি নার্ভাস হয়ে যায়, বলে না। এরপরে জিজ্ঞাসা করে তোমার কোনো বয়ফ্রেন্ড রয়েছে। এতেও বলে রন আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি তো সিঙ্গেল। এই সবকিছু শোনার পর মিস্টার ফু মনে মনে একটু খুশি হয়। দেন বলে যে আমিও এখন সিঙ্গেলই রয়েছি। আসলে তো রন মনে করছিল মিস্টার ফুয়ের হয়তো কোনো কিছু মনেই নেই যে কাল রাতে ওর সাথে কে ছিল। মিস্টার ফু ওকে কিছু মেডিসিনের নাম বলে যে তোমাকে এগুলো খেতে হবে। তখনই ভিতরে একজন ফিমেল ডক্টর আসে আর এখানে নিজের ছেলেকে দেখার পর অনেকটাই রেগে যায়। দেন মিস্টার ফুয়ের কান ধরে বলে যে তুমি আবার আমার পেশেন্টকে কেন দেখতে শুরু করেছো। রন তো অবাক যে এ কোনো ডক্টর নয়, তাহলে এতক্ষণ ধরে আমি নিজের চেক আপটা এই ছেলের কাছ থেকে করাচ্ছিলাম। এই সব কিছু যা বোঝার পর অবাক হয়ে যায়। আর এখানে মিস্টার ফুয়ের মম বলে যে আসলে আমার ছেলে তোমার সাথে দুষ্টমি করেছে, এখন আমি নিজে তোমার চেক আপ করবো। দেন রনের চেক আপ করানোর জন্য নিয়ে যায়। আর বাইরে মিস্টার ফু অপেক্ষা করতে থাকে। একটু পরে মম চেক আপ শেষ করে মিস্টার ফু ভিতরে আসে। এখানে রনের অবস্থা দেখার পর মম তো রেগে বলে যে তোমার বয়ফ্রেন্ড কি রকম, নিজের হটনেস দেখাতে গিয়ে তোমার কথা চিন্তাই করেনি। আমি তো বলবো যে তোমার এরকম বয়ফ্রেন্ডের সাথে না থাকাই ভালো, ওর সাথে ব্রেকআপ করে নাও। আর এইসব শোনার পর মিস্টার ফুল লজ্জা পাচ্ছিল। দেন রন নিজের প্রেসক্রিপশন নিয়ে এখান থেকে বের হয়ে যায়। তখন মম বলে মিস্টার ফুকে যে তুমি কোথায় যাচ্ছ, আজ আমি একটি মেয়েকে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। মেয়েটি ডক্টর আর অনেক বেশি ভালো, দেন সিঙ্গেল রয়েছে, তোমার সাথে ভালো মানাবে। তবে মিস্টার ফু বলে যে আমার কাছে এখন একদমই সময় নেই। মম বলে জানি না এই ছেলেটি আসলে কি করে। এরপরে তো মিস্টার ফু আসে রনের কাছে, রনকে ধরে নেয়। দেন রনকে বলে যে তুমি কি আমাকে ভুলে গিয়েছো, না আমার কথা তোমার মনে রয়েছে। তখন রন মনে মনে বলে যে রাতে আমার সাথে ওইসব কিছু করে এখন আমাকে টিস করে বলছে যে আমি ভুলে গিয়েছি কিনা। রন বলে আমার সব কিছুই মনে রয়েছে আর তুমি আমাকে ক্ষমা করে দাও, রাতে আমি অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম তাই ভুল রুমে চলে গিয়েছি। মিস্টার ফু বলে আমি এটা কিভাবে অ্যাকসেপ্ট করবো যে তুমি ড্রাঙ্ক অবস্থায় ছিলে, হতে পারে যে তুমি ইচ্ছা করে গিয়েছো, এটা আমি কেন বিশ্বাস করব। রন বলে এটা আমার ফার্স্ট টাইম আর আমি তোমাকে মিথ্যে কথা কেনই বা বলতে যাব, আর এখন আমার কাছে কোনো কিছুই নেই যে আমি তোমাকে টাকা পয়সা দেব। তখন মিস্টার ফু বলে যে আমারও তো ফার্স্ট টাইম ছিল আর তুমি আমার দায়িত্ব না নিয়ে পালিয়ে গিয়েছো। আর রনকে বলে তুমি হসপিটালে কেন এসেছো চেক আপ করাতে। এর উত্তরে রন বলে যে আমি হসপিটালে এসেছি এই কারণে, কারণ এটা আমার ফার্স্ট টাইম আর আমি দেখতে চাচ্ছিলাম যে যার সাথে আমি নাইট স্পেন্ড করেছি তার ভিতরে কোনো রোগ রয়েছে কিনা, তাই নিজেকে ভালো রাখার জন্য এসেছি। তখন মিস্টার ফু বলে তোমার কি মনে হয় আমি অনেকটাই বেশি দুর্বল আর আমি রোগ আক্রান্ত? এরকম কোনো কিছুই না, ওই দিন রাতে আমার ফার্স্ট টাইম ছিল আর তুমি আমার ফায়দা উঠিয়েছো, এখন তুমি বলো কিভাবে রিপে করবে।
তখন রন বলে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। মিস্টার ফু তখন রনের বডি দেখতে শুরু করে। তো রন ভালো করে বুঝতে পারে মিস্টার ফু আসলে ওর কাছ থেকে কি চায়। আর রন ওর সাথে একবার নাইট স্পেন্ড করতে রাজি হয়। মিস্টার ফু তখন নিজের ফোন নাম্বার রনের ফোনে সেভ করে দেয়। দেন রনকে নিয়ে হসপিটাল থেকে বের হয় আর রনকে রনের বাড়ি পর্যন্ত ড্রপ করে দেয়। রনকে আবারও কন্টাক্টের কথা মনে করিয়ে দেয়। রন এখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। পরের সিনে আমরা রনকে তার কোম্পানিতে দেখতে পাই। কাজ শেষ হয়ে যাওয়ার পর এখানে ম্যানেজার আসে, রনকে বলে যে তুমি ফ্রি রয়েছো, তাহলে আমার সাথে মুভি দেখতে চলো, দেন আমি তোমাকে অনেক জায়গায় খাবার খাওয়াতে নিয়ে যাব। তখন এখানে রন বলে, ম্যানেজার আপনার তো বিয়ে হয়েছে আর আপনার একটি আমার বয়সী মেয়েও রয়েছে, তাহলে আপনি এরকম মিস বিহেভ আমার সাথে কেন করেন, আর আমি এখন একদমই ফ্রি নেই। এইটা বলে রন চলে যায়। রন নিজের বেস্টির সাথে আসে একটি রেস্টুরেন্টে খাবার খেতে। আর এখানে বেস্টি তো ম্যানেজারের সব কথাই জানে, তাই বেস্টি এখানে রনকে বলে, আমি তোকে ভালো একটি বুদ্ধি বলে দেই, এখন থেকে ম্যানেজার তোকে বিরক্ত করলে তুই বলবি তোর বয়ফ্রেন্ড রয়েছে, তাহলে আর বিরক্ত করবে না। রন বলে, তবে আমি এত বড় মিথ্যে কথা কিভাবে বলবো, কারণ আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই। সেম রেস্টুরেন্টে মিস্টার ফু এসেছে তার ফ্রেন্ডের সাথে। মিস্টার ফুয়ের এখানে বারবার রনের সাথে কাটানো মুহূর্তের কথাগুলো মনে পড়ে। মিস্টার ফু মনে মনে বলে যে 2 দিন হয়েছে ওর সাথে দেখা করিনি, তাহলে এখনো কেন ওর কথা আমি ভাবছি। ফ্রেন্ড বলে, এর মানে তুই ওই মেয়েটিকে ভালোবাসতে শুরু করেছিস, তা ওই মেয়েটিকে আমাকে একটু বল। তখনই এখানে মিস্টার ফু রনকে দেখতে পায়। ফ্রেন্ড বলেন, তাহলে এই মেয়েটি যার কারণে তোর ঘুম হারিয়ে গিয়েছে, তা আমি কি ওর সাথে কথা বলবো? তখন মিস্টার ফু বলে, দরকার নেই, আর নিজেই উঠে পড়ে। রন যখন একা ছিল তখন একটি ড্রাঙ্ক ছেলে এসে রনের সাথে মিসবিহেভ করতে চায়। রন এতে ভয় পেয়ে যায়, ছেলেটিকে নিজের কাছ থেকে দূরে থাকার জন্য বলে, আমার বয়ফ্রেন্ড রয়েছে। তখনই পেছন থেকে কিক মারে মিস্টার ফু ছেলেটিকে। দেন রনকে বাজায়। ছেলেটি মিস্টার ফুকে দেখার পর আর কোনো কিছু বলে না। রন মিস্টার ফুকে থ্যাংক ইউ বলে। মিস্টার ফু বলে, 2 দিন আগে তো আমাকে বললে যে তোমার বয়ফ্রেন্ড নেই, তাহলে হঠাৎ করে তোমার বয়ফ্রেন্ড কোথা থেকে আসলো? এখানে রন বুঝতে পারে যে মিস্টার ফু হয়তো বা ওকে ভুল বুঝেছে যে ওর বয়ফ্রেন্ড রয়েছে, তবে মিস্টার ফুকে আর সত্যিটা বলে না, চলে যায়। বাহিরে মিস্টার ফু রনের অপেক্ষা করে। রন যখন বাহিরে আসে মিস্টার ফু বলে, ডিলের কথা মনে রয়েছে? আজ আমি ফ্রি রয়েছি, তুমি কিন্তু আমার সাথে আজ যেতে পারো। তবে রন বলে, আমি ফ্রি নেই। বেস্টি বলে, হট আর হ্যান্ডসাম একটি ছেলে তোকে যেতে বলছে, বানা কেন করছিস? তুই চলে যা, আমি একা বাড়িতে যাব। তো রন ভাবে যে আজ হোক বা কাল ওকে তো যেতেই হবে মিস্টার ফুয়ের ডিল পূরণ করতে, তাই রাজি হয়ে যায় মিস্টার ফুয়ের সাথে যেতে। মিস্টার ফু রনকে নিজের সাথে করে বাড়িতে নিয়ে আসে। দেন রনকে তখন দেওয়ালের সাথে পুশ করে। রনকে জিজ্ঞাসা করে, তোমার বয়ফ্রেন্ড রয়েছে, এরপরও তুমি আমার কাছে এসেছো? রনকে কিস করে। দেন রনকে বলে, তোমার বয়ফ্রেন্ড তোমার কথায় কথায় কিস করেছে, আমাকে বলো। দেন ওর বিভিন্ন জায়গায় কিস করে বলে, এখানে কিস করেছে? তখন রন বলে যে না, আমার বয়ফ্রেন্ড আমাকে কিস করেনি। মিস্টার ফু খুশি হয়ে যায় আর রনকে কিস করতে শুরু করে। যখন রনের সাথে একদম ফুল মুডে চলে আসে তখন রনকে বলে, তুমি কি এখান থেকে চলে যেতে চাও? তবে রন কোনো কিছু বলার আগে আবার মিস্টার ফু ওকে কিস করতে থাকে। এরকম ভাবে তারা দুজনে আবারও নাইট স্পেন্ড করে। এরপরে যখন রন ঘুমিয়েছিল তখন মিস্টার ফু বলে, আমি কি পাগল নাকি, যার বয়ফ্রেন্ড রয়েছে তার উপরে এতটা বেশি অবসেস হয়ে পড়েছে। রনকে বলে, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নাও, আমি তোমার অনেক বেশি কেয়ার করবো আর তোমাকে অনেক ভালো রাখবো। কিন্তু এখানে রন তো ঘুমের ভিতরে ওকে না না বলতে থাকে, যার কারণে মিস্টার ফু আপসেট হয়ে যায়। নেক্সট ডে রন সকালে উঠে পড়ে। এখান থেকে আবারও চুপি চুপি পালিয়ে যেতে নেবে, বাট এখানে মিস্টার ফু বলে যে আবারও পালিয়ে যেতে নিচ্ছ আমাকে গুড বাই না বলে? রন বলে, আমরা দুজনে একে অপরের অতটা বেশি ক্লোজ না, তাহলে আমি তোমাকে কেন গুড বাই বলতে যাব? এর কোনো দরকার নেই। মিস্টার ফু বলে, 2বার নাইট স্পেন্ড করেছো আর বলছো যে আমরা দুজনে একে অপরকে ভালো করে চিনি না, আমরা দুজনে অপরিচিত। ঠিক আছে, তুমি যখন এটা বলছো তাহলে এমনই। এরপরে রন নিজের ড্রেস দেখে, এইটা তো কাল রাতে একদম শেষ করে দিয়েছে মিস্টার ফু। তাই বাধ্য হয়ে মিস্টার ফুকে বলে যে আপনি আমার জন্য ড্রেস নিয়ে আসুন। মিস্টার ফু বলে, কেন আনতে যাব, আমরা দুজনে তো এই কাপড়কে চিনি না, তাহলে তোমার জন্য আমি ড্রেস কেন আনবো? রোয়ান বলে, ঠিক আছে, আমি তাহলে নিজেই চলে যাব ড্রেস নিয়ে আসার জন্য। মিস্টার ফু বলে, আমি কিন্তু আবার তোমাকে মানা করিনি যে ড্রেস নিয়ে এসে দেবো না। এরপর রনে দেখতে পায় রুমের অবস্থা 12টা বেজে রয়েছে, তাই ও রুম পরিষ্কার করছিল। তখনই মিস্টার ফু ওর জন্য ড্রেস নিয়ে আসে। মিস্টার ফু বলে, নাও ড্রেস তাড়াতাড়ি পরে নাও। রন বলে যে ঠিক আছে, তাহলে এখন তুমি বাইরে চলে যাও। মিস্টার ফু বাইরে চলে যায়। রন এরপর ড্রেস পরে বাইরে আসে। মিস্টার ফু ব্রেকফাস্ট করেছিল। রনকে এই ড্রেসে দেখার পর মুগ্ধ হয়ে রনকেই দেখতে থাকে। রন বলে যে আপনি আমাকে ড্রেস নিয়ে এসে দিয়েছেন, এর জন্য থ্যাংক ইউ, আর এটার দাম কত বলুন, আমি আপনাকে পে করে দেব। মিস্টার ফু বলে, দরকার নেই, মনে করো আমি তোমাকে গিফট দিয়েছি। রন বলে যে আমি আপনার কাছ থেকে কোনো কিছু নিতে চাই না। মিস্টার ফু মনে মনে বলে, এর মানে যে তুমি আমার সাথে আর কোনো সম্পর্কই রাখতে চাও না। বলে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে 1,00,000 ইউয়ান দাও।
রন এত টাকার কথা শোনার পর অবাক যে এই সামান্য ড্রেস এত বেশি দামি। মিস্টার ফু বলে, হ্যাঁ প্রথমে বলেছিলাম টাকা দেওয়ার দরকার নেই, তবে রন বলে আমি টাকা পে করে দেব। মিস্টার ফু তখন একটু রেগে যায়। এরপরে রন কোম্পানিতে আসে আর বেস্টিকে বলে, আমার এখন অনেক বেশি টাকার প্রয়োজন, আর আমি যে জব করি এইটার স্যালারি অনেক কম, আমি কিছুতেই টাকা তাড়াতাড়ি পরিশোধ করতে পারবো না, এখন আমাকে অন্য কোনো পার্ট টাইম জব করতে হবে টাকা বেশি ইনকাম করার জন্য। তখন কোম্পানির অন্য আরেকটি কলিগ এখানে আসে, রনকে বলে, তুমি কি পার্ট টাইম জব খুঁজছো? আমার কাছে ভালো একটি পার্ট টাইম জব রয়েছে, ওখানে অনেক বেশি টাকা দিয়ে থাকে, তুমি শুধু আমার সাথে গিয়ে ক্লাবের টেবিলগুলো ক্লিন করবে। এতে তখন রন রাজি হয়ে যায়। রাতে আমরা ক্লাবের সিন দেখতে পাই, আর এই ক্লাবে মিস্টার ফু তার ফ্রেন্ডের সাথে এসেছে, যেখানে বারবার রনের কথাই ভাবছিল। মিস্টার ফু এর ফ্রেন্ড বলে, এর মানে পাক্কা যে তুই ওই মেয়েটিকেই লাইক করিস, তাই তো ওকে ভুলতেই পারছিস না। মিস্টার ফু বলে, এটা কখনোই হবে না। আমরা ক্লাবে দেখতে পাই রন আর জ্যানকে। ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দেয় রনের। ভিতরের ফ্রেন্ড বলে, আমি তোর জন্য অনেকগুলো মেয়েকে হায়ার করেছি, আর তাদের ভিতরে রনও ছিল। তো এখানে তো মিস্টার ফু কাউকে না দেখে সবাইকে রিজেক্ট করে দেয়। ফ্রেন্ড বলে, তোমরা যেতে পারো। তবে তখনও ফ্রেন্ডের নজর পড়ে রনের ওপরে, আর বলে, এটা তো ওই মেয়েটি। তখন মিস্টার ফু এখানে রনকে দেখতে পায়। দেন বাকি ছেলেরা এখান থেকে মেয়ে বাঁচতে শুরু করে। একটি বদমাশ ছেলে এখানে রনকে বেছে নেয়। দেন রনের সাথে কথা বলতে শুরু করে। রনকে বলে, আমি তোমাকে ড্রিঙ্ক সার্ভ করার জন্য বলবো না, অন্য কিছু করতে বলবো। চ্যান নিজে আসে ফুয়ের কাছে, মিস্টার ফুকে ড্রিঙ্ক অফার করে, তবে মিস্টার ফুকে পাত্তাও দেয় না। এইদিকে রনের সাথে ছেলেটি মিসবিহেভ করে। এতে রনে বিরক্ত হয়ে বলে, আমি এখানে পুলিশ নিয়ে আসবো। এর সাথে রেগে ছেলেটিকে থাপ্পড় মারে। তাই তো ছেলেটি অনেক রেগে যায় রনের ওপরে, আর রনের সাথে আরো মিসবিহেভ করতে শুরু করে। তখন মিস্টার ফু রেগে ছেলেটির উপরে হাত তোলে, ছেলেটিকে বলে যে তুমি দূরে থাকো রনের কাছ থেকে, আর রনের হাত ধরে এখান থেকে নিয়ে যায়। চ্যান মনে মনে বলে যে রনের এত বড় সাহস যে আমি যে ছেলেটিকে লাইক করি তাকে সিডিউস করছে। মিস্টার ফু রনকে বাইরে নিয়ে আসে, জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করতে এসেছো। রন এখানে বলে, আসলে আমার ওই কলিগ আমাকে বলেছিল যে এখানে শুধু আমাকে টেবিল ক্লিন করতে হবে, বাট মেয়েটি আমার সাথে চিট করেছে। মিস্টার ফু বলে, তুমি অনেক বোকা, আর এখানে তোমার আসার কি দরকার ছিল? তখন রন বলে যে তোমার জন্যই তো আসতে হয়েছে, কারণ আমাকে তো তোমার 1,00,000 ফিরিয়ে দিতে হবে, আর যেটা কিনা আমার স্যালারির ভিতর থেকে আমি কখনোই পারবো না। তখন মিস্টার ফু বলে, তোমার বয়ফ্রেন্ড কোথায়? ও কি তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারে না? রন বলে, আমি আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে কেন টাকা নেব, যেখানে আমার হাত পা রয়েছে? চলে যেতে নিয়েছিল। মিস্টার ফু বলে, এরকম ড্রেস পরে তুমি বাইরে একা রাস্তা দিয়ে হাঁটবে? খারাপ কিছু হয়ে যেতে পারে। নিজের কোট রনকে পরিয়ে দেয়। দেন রনকে বলে, আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দেব। দুজনে যখন কারের ভিতরে ছিল তখন মিস্টার ফুকে জিজ্ঞাসা করে রন, আমি কি জানতে পারি যে তুমি এখানে কেন এসেছিলে? মিস্টার ফু বলে, তুমি আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাচ্ছো? রন বলে, ঠিক আছে, বলতে হবে না। মিস্টার ফু বলে, আমার প্যারেন্টস আমাকে ফোর্স করছে বিয়ে করার জন্য, তাই আমার ফ্রেন্ডের সাথে এখানে এসেছি ড্রিঙ্ক করতে। রন বলে, বুঝতে পেরেছি, আর বেশি এক্সপ্লেন করতে হবে না। এই কথায় আবার মিস্টার ফু রেগে যায়। দেন রনকে রনের বাড়িতে ড্রপ করে দেয়। রন মিস্টার ফুকে সাবধানে গাড়ি চালাতে বলে। পরের দিন যখন রন কোম্পানিতে আসে তখন সবাই কোম্পানিতে রনকে নিয়ে গসিপ করে, আর রনের সম্পর্কে বাজে বাজে কথা বলছিল। রন ক্লাবে যায় আর রাতে সব ছেলেদেরকে সিডিউস করে, দেন ওখান থেকে অনেক বেশি টাকা ইনকাম করে, আর এইসব কিছু বলেছিল চ্যানে সবাইকে। তখন রন বলে যে আমি এখানে চ্যানের সত্যিটা সবাইকে বলছি, আসলে এইসব কাজগুলো চ্যান করে থাকে। চ্যান যখন ওর উপরে রেগে যায় তখন রনও চ্যানকে থাপ্পড় মারে। দেন বলে, আমি এক্ষুনি পুলিশকে ফোন করে সত্যি সব কিছু বলে দেব। চ্যান ওকে ফোন করতে মানা করে আর বলে, চলো, আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না। তখন রন বলে, আজকের পর থেকে আমার নামের এরকম গসিপ কখনোই তুমি ছড়াবে না কোম্পানিতে। চ্যান এতে রাজি হয়। সবাই তখন ভুল বুঝতে পারে। এরপরে যখন রন কাজ করছিল তখন মেসেজ করে মিস্টার ফুকে। মিস্টার ফুকে বলে, আজ আপনি ফ্রি রয়েছেন, থাকলে আমি আপনার কোড ফিরিয়ে দেব। মিস্টার ফু বলে, ঠিক আছে। রন বাড়িতে আসে, দেখতে পায় যে কোটে তো বৃষ্টির কারণে ভিজে গিয়েছে, তাই আর ওটা দিতে পারে না মিস্টার ফুকে। মিস্টার ফু তো ওর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, বাট কিছুতেই ওখানে রন আসে না, আর রন তো মিস্টার ফু এর কথা ভুলেই গিয়েছে। তবে মিস্টার ফু এর মেসেজ দেখার পর অনেকটাই ভয় পেয়ে যায়। তখন মিস্টার ফুকে বলে, আসলে আমি রাতে বাড়িতে আসার পর দেখতে পেয়েছি যে বৃষ্টির কারণে আপনার কোটে বেলকনিতে আবারও ভিজে গিয়েছে, তাই আর ফিরিয়ে দিতে পারিনি। মিস্টার ফু বলে, তাড়াতাড়ি বাইরে আসো, আমি তোমার বাড়ির বাইরে অপেক্ষা করছি। রন অনেক অবাক হয়ে যায়, তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইরে আসে। মিস্টার ফুকে দেখতে পায়। মিস্টার ফু বলে, তুমি জানো তোমার জন্য আজ আমার কত বেশি সময় নষ্ট হয়েছে, আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তখন রন বলে যে আমাকে ক্ষমা করে দিন, আমারই ভুল হয়েছিল, প্রথমে এটা আপনাকে জানিয়ে দেওয়া উচিত ছিল।
মিস্টার ফু বলে, তুমি যদি আমাকে সত্যি সরি বলতে চাও তাহলে তো তোমাকে এখন অন্য কিছু করতে হবে। রন একটু ভয় পেয়ে যায়, ভাবছিল ওকে এখন না জানি কি করতে বলে। তবে মিস্টার ফু বলে, চলো আমরা দুজনে কোথাও খাবার খেতে যাই। এরপরে তারা একটি দামি রেস্টুরেন্টে আসে খাবার খেতে। এখানকার মেনুগুলো দেখার পর অনেক অবাক হয়ে যায় রন, তবে বলে যে এই সব কিছু টাকা পে করবে মিস্টার ফু। তাই খুশি হয়ে তারা দুজনে খেতে শুরু করে। আর এখানে আমরা মিস্টার ফু এর মমকে দেখতে পাই। দেখে যে তার ছেলে এখানে কোনো মেয়ের সাথে এসেছে খাবার খেতে, অনেক খুশি হয়। বুঝতে পারে যে ওনার ছেলের গার্লফ্রেন্ড রয়েছে আর ওদেরকে ডিস্টার্ব করার জন্য ওদের সামনেও যায় না। এরপরে মিস্টার ফু আবার রনকে বাড়িতে ড্রপ করে দেয়। রন চলে যাওয়ার পর মমের ফোন আসে মিস্টার ফু এর কাছে। মিস্টার ফুকে জিজ্ঞাসা করে, তুমি কোথায়? মিস্টার ফু বলে যে, কেন মম, আমি তো বাড়িতেই রয়েছি। মম বলে, মিথ্যে কথা কেন বলছো? আমি তোমাকে রেস্টুরেন্টে একটি মেয়ের সাথে ডিনার করতে দেখেছি। মেয়েটি তোমার গার্লফ্রেন্ড, আমি বুঝতে পেরেছি। এখন তুমি কবে দেখা করার জন্য নিয়ে আসবে? মিস্টার ফু বলে যে, হ্যাঁ নিয়ে যাব। ফোন রেখে দেওয়ার পর মনে মনে বলে যে, মম, এখানে তো তোমার ডটার ইন ল অন্য কোনো ছেলেকে লাইক করে। নেক্সট ডে রনকে দেখানো হয়। রন যখন ঘুম থেকে ওঠে তখন অনেকটাই বেশি দুর্বল ফিল করছিল। রনের মাথা ব্যথা করে, তো মেডিসিন নেয়। এরপরে মিস্টার ফুকে মেসেজ করে, আজ যদি আপনি ফ্রি থাকেন তাহলে আমি কোড ফিরিয়ে দেব। মিস্টার ফু বলে, আজ আমি একদমই ফ্রি নেই। রন বলে, ঠিক আছে। আর কোনো মেসেজ করে না মিস্টার ফুকে। তো মিস্টার ফু অবাক যে এই মেয়েটি আমাকে আর কোনো মেসেজ কেন করছে না। তাই আবার নিজে থেকেই রনের কাছে ফোন করে বলে যে, তুমি আমাকে আর কোনো মেসেজ কেন করলে না? রন বলে, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই বুঝতে পারিনি। আর রন এখানে কাঁদতে শুরু করে। মিস্টার ফু বলে, তুমি কি অসুস্থ? রন বলে যে, হ্যাঁ একটু অসুস্থ। মিস্টার ফু বলে, ঠিক আছে, আমি এক্ষুনি তোমার বাড়িতে আছি। তবে রনের এই কথা বিশ্বাসই হয় না। বাট একটু পরে মিস্টার ফু এখানে আসে। রন তো মিস্টার ফুকে এখানে দেখার পর অবাক। মিস্টার ফুকে কোট ফিরিয়ে দিতে চায়, তবে মিস্টার ফু জোর করে রনের বাড়ির ভিতরেই চলে আসে। আর পুরো রুমটা দেখার পরে বলে, তোমার বয়ফ্রেন্ডকে কোথাও দেখতে পারছি না। রন বলে, বাইরে রয়েছে। মিস্টার ফু বলে, তোমার বয়ফ্রেন্ড তোমার একদমই কেয়ার করে না, তোমার শরীর একদমই ঠিক নেই। নিজে এখানে রনকে চেক করে বুঝতে পারে যে রনের ফিভার হয়েছে। রনকে বলে, চলো আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। এরপরে রনকে কোলে উঠিয়ে নেয়। দেন রনকে এখান থেকে নিয়ে আসে হসপিটালে। ডক্টর এখানে রনের চেক আপ করে রনকে রেস্ট করতে বলে। তখন মিস্টার ফুকে রন বলে, অনেক রাত হয়েছে তাই আপনি এখন বাড়িতে চলে যান। তবে মিস্টার ফু বলে, না আমি এখানেই থাকবো তোমার বয়ফ্রেন্ড না আসা পর্যন্ত। আর মিস্টার ফু যখন রনকে দেখছিল তখন আবারও রনের সাথে কাটানো সুন্দর সুন্দর কিউট মোমেন্টের কথাগুলো মনে পড়ে। তো বলে যে, আমি এইসব কিছু কেন ভাবছি? এই মেয়েটির একটি বয়ফ্রেন্ড রয়েছে, তাহলে আমি কিভাবে মেয়েটির জীবনে আসতে পারবো? আমাকে তো কখনোই অ্যাকসেপ্ট করবে না। ওর জন্য এরকম ফিলিংস তৈরি করা আমার একদমই ঠিক হবে না। নেক্সট ডে রনের ঘুম ভেঙে যায়। ওঠার পর কোথাও মিস্টার ফুকে দেখতে পায় না। তো বলে যে মিস্টার ফু হয়তো চলে গিয়েছে। কিন্তু একটু পরেই তো মিস্টার ফু ওর জন্য ব্রেকফাস্টে নিয়ে আসে আর রোয়ানকে এখানে ব্রেকফাস্ট করতে বলে। মিস্টার ফুকে দেখার পর রন মনে মনে খুশি হয় আর বলে, আমি তো ভেবেছিলাম চলে গিয়েছে, বাট চলে যায়নি। আর খাবার খাওয়ার সময় এখানে মিস্টার ফুকেও খাবার খেতে বলে। মিস্টার ফু খাবার খাচ্ছিল না, তাই রন বলে যে, আপনি কেন খাবার খাচ্ছেন না? মিস্টার ফু তখন রনে যে চপস্টিক দিয়ে খাচ্ছিল ওইটা দিয়ে নিজেই খেয়ে নেয়। এটা দেখার পর রন অবাক যে আমার নিজের চপস্টিক দিয়ে মিস্টার ফু কেন খেলো। যাই হোক, ভিতরে একজন নার্স আসে রনকে চেক করার জন্য। রনকে চেক করে বলে যে এখন আপনি একদমই ঠিক আছেন, তাই বাড়িতে যেতে পারে। রন অনেক খুশি হয়ে যায়। এরপর নার্স এখানে মিস্টার ফুকে দেখার পর রনকে বলে, এটা আপনার বয়ফ্রেন্ড, অনেক বেশি ভালো, সারা রাতে জেগে আপনার কেয়ার করেছে। তবে রন বলে যে না, এই ছেলেটি আমার বয়ফ্রেন্ড না। এটা শোনার পর মিস্টার ফু আপসেট হয়ে যায় আর রনের জন্য যে ব্রেকফাস্টগুলো নিয়ে এসেছিল ওইগুলো প্যাক করতে শুরু করে। মানে রনকে আর খেতেই দেবে না। চলে যাওয়ার আগে রনকে বলে, আজকের পর আর আমি কখনোই তোমার জন্য এত বেশি কেয়ার করবো না, দেন তোমার সাথে দেখাও করতে আসবো না। বাট রন বাইরে আসলে মিস্টার ফু এর কার দেখতে পায়। মিস্টার ফু বলে, কারে উঠে পড়ো, বাড়িতে ড্রপ করে দিচ্ছি। তো রনকে বাড়ি পর্যন্ত নিয়ে আসে। রন এখানে মিস্টার ফুকে থ্যাংক ইউ বলে সারা রাতে জেগে ওর কেয়ার করার জন্য। মিস্টার ফু বলে, তুমি যদি আমাকে থ্যাংক ইউ বলতেই চাও তাহলে আমাকে কিছু একটা দাও। রন বলে, আমার কাছে তো এখন কোনো কিছুই নেই। মিস্টার ফু বলে, তুমি জানো না আমি শুধুমাত্র তোমার কাছ থেকে একটি জিনিসই চেয়ে থাকি, আর ওইটা হচ্ছে কিস। তবে এটা একদমই রন করতে চায় না, তাই মিস্টার ফু নিজে থেকে জোর করে রনকে কিস করে। রন রেগে মিস্টার ফুকে দূরে সরিয়ে দেয়। মিস্টার ফু বলে, কি হয়েছে? রন বলে যে এটা আপনি একদমই করতে পারেন না আমার পারমিশন ছাড়া। তবে মিস্টার ফু বলে যে তোমার পারমিশন নেওয়ার কি দরকার রয়েছে, যেখানে আমরা দুজনে 2বার নাইট স্পেন্ড করেছি। আবারও রনকে জোর করে কিস করে। এবার তো রন অনেকটাই রেগে যায়, কান্না করতে শুরু করে। মিস্টার ফু এর উপরে অনেকটাই রেগে গিয়েছিল। মিস্টার ফুকে অনেক গালি দিতে শুরু করে। তো মিস্টার ফু বলে যে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই তোমার সাথে এরকমটি করবো না, এরপরেও তুমি আমার উপরে রেগে থেকো না। বাট রন রেগে মিস্টার ফু এর কোট ফিরিয়ে দিয়ে চলে যায়।
এরপরে কোম্পানির সিন দেখানো হয়, যেখানে কোম্পানিতে একটি মিটিং করা হয় আর ম্যানেজার এখানে চ্যান আর রন তাদের দুজনকে একটি প্রজেক্টের উপরে কাজ দেয়। আর যে প্রথম ওই কোম্পানির বসকে রাজি করাতে পারবে তাকে কোম্পানি থেকে বোনাস দেওয়া হবে। ম্যানেজার এরপরে দুজনকে একসাথে নিয়ে আসে অন্য কোম্পানির বসের সাথে দেখা করাতে। তার নাম শ্যান। শ্যানের সম্পর্কে সবকিছু বলে ওদের দুজনকে। এখানে আমরা দূরে মিস্টার ফুকে দেখতে পাই আর রন তাকে দেখতে পাই। মনে মনে বলে মিস্টার ফু এখানে কি করছে, তবে মিস্টার ফুকে ফুললি ইগনোর করে। একটু পরে শ্যান এখানে আসে। শ্যানকে দেখার পর রনি শ্যানের সাথে কথা বলতে যায়, শ্যানকে নিজের সম্পর্কে জানায় আর তাদের কোম্পানির ডিলের সম্পর্কে বলে। চ্যানও তখন শ্যানের সাথে কথা বলতে আসে, তবে এখানে তো চ্যানের সাথে একদমই কথা বলতে কোনো ইন্টারেস্টই দেখায় না মিস্টার শ্যান। সে তো রনির সাথে কথা বলতে বেশি হ্যাপি ছিল। তখন আবার ওদের ভিতরে আসে মিস্টার ফু রনের সাথে কথা বলতে। তখন মিস্টার শ্যান বলে রনকে যে চলো তুমি আমার সাথে এক পার্টি গেম খেলবে, তবে রন তো এই গেম খেলতেই পারে না। এরপরও রাজি হয়। যখন শ্যান রনকে গেম খেলা শেখাতে নেবে তখন মিস্টার ফু এসে বলে আমি রনকে এখানে গেম খেলা শেখাবো। আর রনকে তখন নিজে থেকে এই গেমের সব রুলসগুলো বলে দিচ্ছিল আর ওকে গেম খেলা শেখাতে থাকে। শ্যান ওদের দুজনকে এতটা বেশি ক্লোজে দেখার পর এইটা তো ভালো করে বুঝতে পারে যে মিস্টার ফু আসলে রনকে একটু লাইক করে, তাই এত বেশি জেলাস ফিল করেছে। ফের একটি ইম্পর্টেন্ট ফোন চলে আসে, রনকে এখানে থাকতে বলে চলে যায়। তখন শ্যান এসে জিজ্ঞাসা করে রনকে তুমি কি মিস্টার ফুকে আগে থেকে চেনো? এতে রন বলে না। এই কথা আবার মিস্টার ফু শুনতে পারে। এইদিকে শ্যান রনকে জিজ্ঞাসা করে তোমার কোনো বয়ফ্রেন্ড রয়েছে? এর উত্তরে এখানে রন বলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ফু এসে বলে কি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? রন তখন ফেঁসে যায় আর ওয়াশরুমের বাহানা দেয় এখান থেকে চলে যায়। তো মিস্টার ফু চলে আসে রনের সাথে, রনকে ধরে বলে তুমি বাইরে শ্যানকে কেন মিথ্যে কথা বললে, নাকি আমাকে মিথ্যে কথা বলেছো? সত্যি করে বলো তোমার বয়ফ্রেন্ড রয়েছে? রন বলে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড রয়েছে আর আমি যেখানে ইচ্ছা মিথ্যে কথা বলতেই পারি, এতে তোমার কি? মিস্টার ফু রেগে বলে বাইরে তুমি এটাও বলেছো তুমি আমাকে চেনো না, যেখানে আমরা দুজনে 2বার নাইট স্পেন্ড করেছি। রন বলে তাতে কি হয়েছে, এটা শুধুমাত্র একটি ডিল ছিল আর আমি তো তোমাকে ভালো করে সত্যিই জানি না। মিস্টার ফু বলে তুমি আমার সম্পর্কে জানতে চাও, তাহলে তুমি আমার কাছে থাকো আর তোমার ওই বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করো। তবে রন এতে মানা করে। তো মিস্টার ফু বলে তাহলে শ্যানের কাছ থেকে দূরে থেকো। রন বলে কেন আমি শ্যানের কাছ থেকে দূরে থাকবো? মিস্টার ফু রেগে বলে বুঝতে পারো না যে শ্যান তোমার ওপরে লাইন মারার চেষ্টা করছে, মানে শ্যান তোমাকে লাইক করে। তবে রন এখানে মিস্টার ফু এর কোনো কথাতেই পাত্তা দেয় না। রাতে রন অনেকটাই বেশি ড্রিঙ্ক করে নেয় আর ড্রাঙ্ক হওয়ার কারণে এখানে মিস্টার ফু এর সাথেই থাকতে চায়, তাই মিস্টার ফু ওকে কোলে উঠিয়ে নেয়। নেক্সট ডে রন ঘুম থেকে ওঠার পর নিজেকে মিস্টার ফু এর বেডরুমে দেখতে পায়। এখান থেকে চলে যেতে নেবে তখন বুঝতে পারে ভিতরে কেউ আসতে নিচ্ছে, তাই আবারও ঘুমানোর অ্যাক্টিং করে। মিস্টার ফু ভিতরে এসে পড়ে তুমি উঠে পড়েছো? রন জিজ্ঞাসা করে যে তুমি কাল রাতে আমাকে তোমার বাড়িতে কেন নিয়ে এসেছো, আমার বাড়িতে কেন নিয়ে যাওনি? মিস্টার ফু বলে আমি তোমার বাড়ির পাসওয়ার্ড জানি যে তোমাকে ওখানে নিয়ে যাবো, তাই বাধ্য হয়ে আমার বাড়িতে নিয়ে এসেছি। বাট হ্যাঁ কাল রাতে আমাদের দুজনের ভিতরে কোনো কিছুই হয়নি। রন বলে আমি কেন বিশ্বাস করব, তুমি আমাকে এখানে এবার কেন এনেছো? মিস্টার ফু বলে রাতে অনেক বেশি ড্রিঙ্ক করেছিলে, তাহলে কি আমি তোমাকে ওই অবস্থায় রাস্তায় রেখে আসবো? রন তখন আর কোনো কিছু বলে না। মিস্টার ফু বলে যে তুমি আমার সাথে ডেট করতে শুরু করো। রন বলে আগেই তো বলেছে আমার বয়ফ্রেন্ড রয়েছে। মিস্টার ফু রনের ফোনের পাসওয়ার্ড খুলে রনকে দেখায় আমি তোমার পুরো ফোন চেক করেছি, এখানে শুধু আমার নাম্বারটাই সেফ রয়েছে, তোমার বয়ফ্রেন্ডের কোনো নাম্বার নেই, এর মানে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে তুমি আমার সাথে ডেট করতে শুরু করো। তবে রন ওর কথায় রাজি হয় না। মিস্টার ফু বলে ঠিক আছে ভেবে দেখতে পারো। এরপরে ওকে নিয়ে আসে ব্রেকফাস্ট করানোর জন্য, যেখানে মেয়েকে দিয়ে আবার ওর জন্য একটি নতুন ড্রেস নিয়ে আসে। এই ড্রেসটি দেখার পর রন দেখে যে এটা তো 3 লাখ ইউয়ান। অবাক হয়ে বলে যে তুমি এত দামি ড্রেস কেন নিয়ে এসেছো, আমি তোমাকে এটার টাকা কিভাবে ফিরিয়ে দেবো? তো মিস্টার ফু বলে এর টাকা ফিরিয়ে দেওয়ার দরকার নেই, তুমি এটা চুপচাপ শুধু পরে নাও। রন এরপরে ড্রেস পরে বাইরে আসে মিস্টার ফু এর কাছে। মিস্টার ফু বলে এই ড্রেসে তোমাকে অনেক বেশি পিটি দেখাচ্ছে, আর তুমি যদি আমার সাথে থাকো তাহলে আরো দামি দামি ড্রেস পরতে পারবে। রন বলে মিস্টার ফুকে তুমি ভুল বুঝেছো, আমি বাকি সব মেয়েদের মতন না। এইটা বলে এখান থেকে চলে যায়। রন যখন কোম্পানিতে আসে তখন বাকিরা রনের ড্রেস দেখার পরে বলে মনে হচ্ছে এই ড্রেসটি অনেক বেশি দামি। তখন জ্যান এসে বলে হবে তো, কারণ রনে যে সুগার ড্যাডি রেখেছে তাই তো এত দামি দামি ড্রেসগুলো পরে কোম্পানিতে আসতে পারে, না স্যার ওর কাছে এত টাকা কোথা থেকে আসবে? রন বলে ভুলে যেও না কাল ওই কন্ট্রাক্টটি আমার কারণে কোম্পানি পেয়েছে, তাই আজ তো আমি অবশ্যই কোম্পানি থেকে ভালো একটি বোনাস পাবো। তবে চ্যান বলে যে তোমাকে কে বলেছে ওটা তুমি পেয়েছো, ওই কন্ট্রাক্টে তোমার জায়গায় আমার নাম রয়েছে, বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখতে পারো।
রন ম্যানেজারের সাথে কথা বলতে আসে, ম্যানেজারকে বলে ওই কন্ট্রাক্ট তো আমার জন্য আপনি পেয়েছেন, তাহলে ওখানে আমার নাম কেন নেই? ম্যানেজার বলেন তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো আর আমার সব কথা মতন কাজ করো তাহলে ওখানে তোমার নামই থাকতো, বাট তুমি তো আমার কোনো কথাই শোনো না। রনকে এখান থেকে চলে যেতে বলে। আর এই কোম্পানিতে তখন মিস্টার ফু এসেছিল রনের সাথে দেখা করতে। রন আসে মিস্টার ফু এর কাছে। আসলে মিস্টার ফু এখানে রনকে রনের ফোন দিতে এসেছে। তো রনকে আপসেটে দেখার পর জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। তখন রন মিস্টার ফুকে সব কিছু বলে যে ওই দিন তো কন্ট্যাক্টটা আমার কারণে পেয়েছিল, তবে ওখানে আমার জায়গায় চ্যানের নামে দিয়েছে ম্যানেজার। সব শোনার পর মিস্টার ফু বলে এখন তোমার কাছে দুইটি উপায় রয়েছে, এক এই সব কিছু তুমি সবসময় সহ্য করে যাবে, আর দ্বিতীয় তুমি নিজে তোমার জন্য কিছু একটা করবে। এখন তুমি বলো তুমি কোনটা করবে? রন বলে আমি দ্বিতীয়টা করব। এরপরে ভিতরে আসে। এখানে ম্যানেজারের সত্যিটা সবার সামনে বলতে শুরু করে, আপনি চান যে আমি আপনার সাথে নাইট স্পেন্ড করি আর আপনার কথা মতন কাজ করি, তাহলে এই ডিলটি আপনি আমাকে দিতেন, তবে আমি এমনটি করিনি। আর চান আপনার সাথে ওই সব কিছু করেছে, তাই আপনি আমার জায়গায় চ্যানের নাম দিয়েছেন আর আমার কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে। এই সব কিছু আমি পুলিশকে আর কোম্পানির বড় বসকে দেখাবো, তখন তো আপনাদেরকে জব থেকে বের করে দেবে। এতে ম্যানেজার তখন একটু ভয় পেয়ে যায়। রন খুশি হয়ে বাইরে ফুয়ের সাথে দেখা করে, ফুকে থ্যাংক ইউ বলে যে তোমার জন্য আজ আমি এইসব কিছু করার সাহস পেয়েছি। মিস্টার ফু বলে যে থ্যাংক ইউ যদি বলতেই হয় তাহলে নিজেকে বলো, কারণ তুমি নিজের জন্য কিছু করেছো। মিস্টার ফু বলে যে হ্যাঁ, তবে এর জন্য তো সাহস আপনি আমাকে দিয়েছেন, তাই আপনাকে থ্যাংক ইউ বলতেই হয়। আর আপনি বলুন আমাকে এখন কি করতে হবে, আমি তো এখন আপনার জন্য সবকিছুই করতে রাজি রয়েছি। মিস্টার ফু ভেবে বলে যে আমার জন্য সবকিছুই করতে পারবে? রন বলে হ্যাঁ। মিস্টার ফু বলে ঠিক আছে, তাহলে আমার হয়ে একটি কাজ করে দাও। আমার প্যারেন্টসে চাই আমি যেন বিয়ে করি, তবে আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, তাই তুমি আমার প্যারেন্টসের সামনে আমার ফেক গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করবে। যদি তুমি না চাও তাহলে কোনো ব্যাপার নয়, জোর করবো না। তো মিস্টার ফু এর কথা এবার রন তো খুশি খুশি হ্যাঁ বলে দেয়। মিস্টার ফু নিজেও এতে খুশি হয়। অন্যদিকে বাড়িতে মম আর ড্যাডকে দেখানো হয়। মম অনেক বেশি খুশি, এই প্রথম নিজের ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে বাড়িতে আসবে মম ড্যাডের সাথে দেখা করতে। একটু পরে যখন রন এখানে আসে তখন মম তো রনকে দেখার সাথে সাথে রনকে চিনতে পারে যে তুমি তো ওই দিনের মেয়েটা। আর এটাও মনে পড়ে যায় যে রনের কিরকম বাজে অবস্থা হয়েছে, তাই তো নিজের ছেলের ওপরে চিৎকার করে যে তাহলে ওই শয়তান লোকটি আসলে তুই ছিলি না, এখন তো তোকে শাস্তি পেতেই হবে, এরকম একটি প্রিটি মেয়ের সাথে এই সব কিছু করেছিস। এখানে তখন রনের অনেক বেশি সেবা যত্ন করতে শুরু করে। আর মম এখানে শাস্তি দেয় মিস্টার ফুকে বলে এর উপরে হাঁটু গেড়ে বসে থাকো। এতে মিস্টার ফুর অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর এইদিকে মম রনকে মাথায় তুলে রাখতে শুরু করে, রনের সাথে অনেক মিষ্টি করে ব্যবহার করে। বেচারা মিস্টার ফু তো এখানে অনেক বেশি হার্ড হচ্ছিল। আর যখন ড্যাড কোনো কিছু বলতে নেবে তখন মম তো নিজের হাজবেন্ডকেও এখানে পানিশমেন্ট দেয়, যেখানে রনের অনেক বেশি যত্ন করছিল। আর এইদিকে কিনা এই দুই বেচারা একদম হাঁটু গেড়ে বসে এখানে কষ্ট করতে থাকে। মম রনকে বলে আজ তুমি আমাদের বাড়িতেই থেকে যাও। রনকেও বাধ্য হয়ে হ্যাঁ বলতে হয়। রাতে মিস্টার ফু আর রন একটি রুমে আসে। রুমে একটি বেড রয়েছে, তাই রন অবাক হয়ে বলে যে এখানে তো একটি বেড, আমরা কিভাবে থাকবো? মিস্টার ফু বলে তুমি এমন ভাবে বলছো যে এর আগে কখনোই আমার সাথে থাকোনি, ভুলে গিয়েছো আমরা দুজনে দুইবার নাইট স্পেন্ড করেছি। এইটা বলে রনকে কোলে উঠিয়ে নেয়। দুজনে একে অপরকে কিস করতে শুরু করে। দুজনের ভিতরে ফুললি রোমাঞ্চ শুরু হয়ে যায়। তৃতীয়বারের মতন নাইট স্পেন্ড করে। পরদিন সকালে রন চলে আসে মিস্টার ফু এর একটি শার্ট পরে। মিস্টার ফু ওকে দেখার পরে বলে তোমাকে তো আমার শার্টে অনেক বেশি কিউট দেখাচ্ছে। রন বলে এই সব কিছু তোমার কারণে হয়েছে, ওই ড্রেস কত বেশি দামি ছিল আর তুমি কিনা ওইটাও নষ্ট করে দিয়েছো, এখন আমি কি পরবো? মিস্টার ফু বলে আমি তোমার জন্য নতুন ড্রেস নিয়ে আসবো। রন নতুন ড্রেস পরে বাহিরে আসলে মিস্টার ফু এর মম দেখে অনেক খুশি হয়, তোমাকে এই ড্রেসে অনেক বেশি কিউট দেখাচ্ছে। আর ফাইনালি আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে, এখন আমি আমার ডটার ইন লর জন্য অনেক প্রিটি প্রিটি ড্রেসগুলো নিয়ে আসতে পারবো। পরে যখন রন বাড়িতে আসে তখন তো অবাক হয়ে যায়, কারণ রনের বাড়িতে রনের ড্যাড, স্টেপ মম আর স্টেপ সিস্টার এসেছে। তাদেরকে এখানে দেখার পর রন জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কেন এসেছো? ড্যাড রেগে বলে কয়েক মাস ধরে তুমি আমাদেরকে একদমই টাকা দিচ্ছ না, তুমি জানো আমরা কত বেশি কষ্ট করে চলছি। তখন রন বলে আমি কোম্পানিতে কিছুদিন আগে জব নিয়েছি আর আমার স্যালারি অনেক কম, আমি নিজেই চলতে পারি না, আপনাদেরকে কিভাবে টাকা দেবো? তখন স্টেপ মম রেগে যায় রনের ওপরে। রনকে বলে তুমি কি মনে করো যে ছোটবেলা থেকে তোমাকে বড় করতে আমাদের কোনো টাকা খরচ হয়নি? তখন তো রনের স্টেপ সিস্টার বলে তোমার ড্রেস অনেক বেশি দামি, এত দামি ড্রেস তুমি কোথায় পেয়েছো? কেননা আমরা এখানে ড্রেসটা চেঞ্জ করে নেই।
মা আর মেয়ে মিলে তখন রনকে অনেক বেশি জোর করতে থাকে আর রনের কাছ থেকে ড্রেসটা কেড়ে নেয়। সিস্টার এই ড্রেস পরার পর অনেক খুশি হয়। রনের তখন মিস্টার ফুয়ের বলা কথা মনে পড়ে যে তোমাকে এখন থেকে নিজের জন্য সব কিছু করতে হবে আর নিজের জন্য লড়তে হবে। তাই তো এখানে রন উঠে পড়ে। দেন সিস্টারকে বলে যে তুমি সব সময় আমাকে ভয় করো, কারণ আমি তোমার থেকে বেশি দেখতে সুন্দরী আর তুমি আগলি। এই কারণে কেউ তোমাকে পছন্দ করে না, কারণ তোমার ভিতরে কোনো ট্যালেন্ট নেই। আর এখানে তার স্টেপ মমের কথাও বলে যে এই মহিলাও তো এক নাম্বারের বাজে, আমার মমের জায়গা নিয়েছে, আমার মমকে মেরে ফেলেছে, তুমি একদম তোমার মমের মতন হয়েছো। স্টেপ মম রেগে ওকে থাপ্পড় মারতে নিয়েছিল, তবে রন এবার উল্টো স্টেপ মমকে থাপ্পড় মারে। স্টেপ মমকে বলে আমার সাথে ভালো ব্যবহার করুন, নয়তো আমি পুলিশকে ফোন করব আর সব সত্যি কথা বলে দেব যে আপনি আমার মমকে মেরেছেন। তখনই ড্যাড ভিতরে একটি ছেলেকে নিয়ে আসে। দেন বলে যে এই ছেলেটি হচ্ছে লি ফ্যামিলির একমাত্র ছেলে, অনেক বেশি রিচ ফ্যামিলির, আর এর সাথে আমি বিয়ে ঠিক করেছে রনের, রন এর সাথে বিয়ে করবে। তো রন তো বিয়ে করতে রাজি হয় না, বাট বাকি সবাই অনেক খুশি। আর তারা তো ছেলেটির কাছ থেকে আগে থেকে টাকাও নিয়েছে। রন বুঝতে পারে সে বিপদে রয়েছে, তাই এখানে লুকিয়ে মিস্টার ফুয়ের কাছে মেসেজ করে। তখন ড্যাডিটা দেখতে পায়, তাই রনের হাত থেকে ফোনটাই কেড়ে নেয়। রনকে বলে এখন তুমি চুপচাপ এই ছেলেটির সাথে চলে যাবে, কারণ আমরা তোমার বিয়েটা এই ছেলেটির সাথে ঠিক করেছি। রন বলে আমার বয়ফ্রেন্ড রয়েছে, সে আমাকে অনেক দামি দামি ড্রেস কিনে দেয়, আমার সব ইচ্ছা পূরণ করে, তাই আমি ওই ছেলেটিকে বিয়ে করতে পারবো না। আর তখনই ভিতরে মিস্টার ফু চলে আসে। মিস্টার ফুকে দেখার পর সবাই তো অবাক হয়ে যায়, তবে কেউ এখানে জানে না মিস্টার ফু কত বড় একজন রিচ পারসন। এখানে লিন বলে যেহেতু এই মেয়েটির বয়ফ্রেন্ড রয়েছে, তাহলে আমার কাছ থেকে টাকা কেন নিয়েছো, টাকা ফিরিয়ে দাও। ড্যাড বলে রনের কোনো বয়ফ্রেন্ড নেই। মিস্টার ফু বলে যে কে বলেছে বয়ফ্রেন্ড নেই, আমি রনের বয়ফ্রেন্ড, আর আজকের পর থেকে আপনারা রনকে একদমই বিরক্ত করবেন না। তখন তারা ইন্টারনেটে মিস্টার ফুয়ের সম্পর্কে জানতে পারে। তাই তো ড্যাড অনেক খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে ঠিক আছে, তুমি এখান থেকে রনকে নিয়ে যেতে পারো, আমি রনের বিয়েটা লিনের সাথে দেবো না, লিনের বিয়ে এখানে আমার দ্বিতীয় মেয়ের সাথে হবে। মিস্টার ফু এখান থেকে চলে যাওয়ার আগে অ্যাসিস্ট্যান্টকে বলে এতে দুজনের বিয়ে না হওয়া পর্যন্ত তুমি ফিরে যাবে না। কারের ভিতরে থাকার সময় রন মিস্টার ফুকে থ্যাংক ইউ বলে ওকে সাহায্য করার জন্য। এরপরে মিস্টার ফুকে নিজের সম্পর্কে বলে যে স্টেপ মম আমার মমকে মেরে ফেলেছে আর কেউ আমাকে লাইক করে না। মিস্টার ফু বলে তুমি এইসব কিছু নিয়ে মন খারাপ করো না, তুমি এখন নতুন একটি ফ্যামিলি পেতে চলেছো, কারণ আমি তোমাকে লাইক করি, চলো আমরা দুজনে বিয়ে করে নেই, তাহলে আর এই ফ্যামিলির সাথে তোমাকে থাকতে হবে না। তো রনকে নিয়ে ও ম্যারেজ বিউরোতে চলে আসে, তবে রন ভিতরে যায় না। মিস্টার ফুকে বলে হয়তোবা এটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমরা দুজনে একে অপরকে ভালো করে জানি না। মিস্টার ফু বলে তুমি এখন আমাকে ভালো করে চিনো না, আমি তোমাকে সত্যি লাইক করি। রন বলে এরপরও আমি এখন আপনার সাথে বিয়ে করতে পারবো না, আমাকে ক্ষমা করে দেবেন। এইটা বলে রন এখান থেকে চলে যায়। তো মিস্টার ফু মনে মনে অনেকটাই বেশি হার্ড হয়। পরের সিনে রনকে তার বেস্টির সাথে দেখানো হয়, বেস্টিকে সব কিছু বলে। তখন বেস্টি বলে তুই অনেক বড় একটি ভুল করেছিস, মিস্টার ফুয়ের মতন একটি লোককে রিজেক্ট করে। মিস্টার ফুকে বিয়ে করার পর তুই অনেক বেশি হ্যাপিতে থাকতে পারতি। তখন রনের ভমিটিং আসতে নেয়। ফ্রেন্ড এটা দেখার পর অবাক হয়ে বলে এমন তো নয় যে তুই প্রেগনেন্ট হয়েছিস। এই কারণে ফ্রেন্ড রনকে প্রেগনেন্সি টেস্ট করতে বলে শিওর হওয়ার জন্য। অন্যদিকে মিস্টার ফু তার ফ্রেন্ডের সাথে রয়েছে আর ফ্রেন্ডকে বলে যে আমাকে ওই মেয়েটি রিজেক্ট করেছে। ফ্রেন্ড বলে সাধারণ একটি মেয়ে হয়ে তোর মতো ছেলেকে রিজেক্ট করতে পারে কি করে। অন্যদিকে রনের টেস্ট করার পর জানতে পারে রনি সত্যি প্রেগনেন্ট, অনেক বেশি ভয় পেয়ে যায়। বাইরে আসার পর মিস্টার ফুয়ের সাথে দেখা হয়ে যায়। মিস্টার ফু বলে তুমি এখানে কার সাথে এসেছো আর আমার কাছ থেকে কি লুকানোর চেষ্টা করেছো। মিস্টার ফু এখানে প্রেগনেন্সি কিটটি দেখতে পায়, অবাক হয়ে বলে তুমি প্রেগনেন্ট। রন মিথ্যে কথা বলে না এটা আমার ফ্রেন্ডের। মিস্টার ফু বলে চলো তাহলে তোমার ফ্রেন্ডকে গিয়ে জিজ্ঞাসা করি। রনকে তখন বাধ্য হয়ে বলতে হয় যে ও প্রেগনেন্ট। মিস্টার ফু এটা শোনার পর অনেক খুশি হয়ে হাগ করে নেয়। রন তখন অবাক হয়ে বলে যে তুমি একদমই রাগ করোনি আমার ওপরে, এই সময় তো কোনো ছেলে চাইবে না যে তার কোনো বেবি হোক, আর তোমরা তো এখন ক্যারিয়ার নিয়ে অনেক বেশি বিজি থাকবে। তবে এখানে মিস্টার ফু বলে এমন কিছুই না, আমি চাই যে তুমি সারা জীবন আমার সাথে থাকো, আমি তোমার আর আমার বেবির অনেক বেশি ভালোভাবে টেক কেয়ার করব। এতে করে রন অনেক খুশি হয়ে যায়। এরপরে দুজনে একসাথে রনের বেস্টি আর মিস্টার ফুয়ের ফ্রেন্ডের সামনে সব কিছু বলে, তো দুজনেই খুশি হয় ওদের জন্য। মিস্টার ফু এখন রন আর তাদের বেবিকে পেয়ে অনেকটাই বেশি হ্যাপি হয়ে গিয়েছে। পরের দিন যখন রন কোম্পানিতে আসে তখন ও তো সবার কাছ থেকে জানতে পারে যে সিস্টারের কারণে রনকে কোম্পানি থেকে ফায়ার করা হয়েছে। তো রন কোম্পানি থেকে চলে যাওয়ার আগে ওর স্টেপ সিস্টারকে ভালোভাবে এখানে শিক্ষা দিয়েছিল, যাতে করে আর নেক্সট টাইম ওর সাথে কোনো ঝামেলা না করে। এখন রনের তো কোনো জব নেই, তাই আপসেট হয়ে যায় আর বলে যে আমি তো বসেও থাকতে পারবো না, কারণ কিছুদিন পর আমার একটি বেবি হবে, তাই আমাকে জব করতে হবে। নতুন একটি কোম্পানিতে ইন্টারভিউয়ের ব্যবস্থা করে।
বাট রন এইটা জানে না ওই কোম্পানির বস অন্য কেউ না, মিস্টার ফু। পরে যখন রন কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে, যেখানে প্রথমেই রনকে জিজ্ঞাসা করা হয় যে রনের কোনো বয়ফ্রেন্ড রয়েছে। রন বলে যে হ্যাঁ, তার বয়ফ্রেন্ড রয়েছে আর রন এখন প্রেগনেন্ট। এটা শোনার পরে সবাই তখন রনকে অনেক বাজেভাবে অপমান করে যে তুমি প্রেগনেন্ট, তাহলে এখানে জব কিভাবে করবে, তোমাকে এখানে আমরা কোনো জব দেব না। রন আপসেট হয়ে বাইরে আসে, মিস্টার ফু এর সাথে দেখা হয়ে যায়। মিস্টার ফু রনকে নিজের কেবিনে নিয়ে আসে আর রনের পছন্দের ড্রিঙ্ক ওকে অফার করে। রন অবাক হয়ে বলে, এর মানে তুমি আগে থেকে জানতে আমি এখানে আসবো, এটা তোমার কোম্পানি? রন মিস্টার ফুকে একটু ভুল বুঝতে শুরু করে। মিস্টার ফুকে বলে, আমি প্রেগনেন্ট, এই কারণে তোমার কোম্পানি আমাকে জব দিতে মানা করেছে আর আমাকে অনেক বাজেভাবে অপমান করেছে। তখন মিস্টার ফু বলে, আমাকে ভুল বোঝো না, আমি একদমই জানতাম না ওরা এরকম কিছু করবে, আমি তো শুধু এইটা চেয়েছিলাম যে আমরা দুজনে একই কোম্পানিতে জব করব। রনও তখন মিস্টার ফুকে ক্ষমা করে দেয়। তখন রনের কাছে হসপিটাল থেকে ফোন আসে, জানতে পারে যে রনের ড্যাড অনেক বেশি অসুস্থ, ওদেরকে এখন তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। এখানে হসপিটালে সবাইকে দেখানো হয়। একটু পরে ডক্টর বাইরে এসে বলে, আমাদেরকে ক্ষমা করে দেবে, অনেক চেষ্টা করার পরে ওনাকে বাঁচাতে পারিনি। এটা শোনার পর রন অনেকটাই ভেঙে পড়ে, কারণ এখন আর রনের প্যারেন্টস বলতে কেউ নেই। তখন এখানে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একজন লোক আসে। এটা দেখার পর স্টেপ মম আর সিস্টার অনেক খুশি হয়। তবে এখানে লোকটি কথা বলতে চায় রনের সাথে। রনকে বলে, আপনার ড্যাড মারা যাওয়ার আগে সবকিছু আপনার নামে করেছে। এটা শোনার পর সবাই অবাক হয়ে যায় যে ড্যাড এটা কিভাবে করতে পারে। স্টেপ মম আর সিস্টার তো রেগে রনকে মারতে আসতে নিয়েছিল, তবে মিস্টার ফু ওদেরকে দূরেই থাকতে বলে। আর লোকটি এখানে সব প্রপার্টির কাগজগুলো রনের হাতে উঠিয়ে দেয়। রন তো এখানে বিশ্বাসই করতে পারছিল না যে ওর ড্যাড মারা যাওয়ার আগে রনের জন্য এইসব কিছু করবে। তো পরে রনকে মিস্টার ফু এর বাড়িতে দেখানো হয়, যেখানে মিস্টার ফু এর মম বলে, তুমি একদমই আপসেট হও না, আজ থেকে আমি তোমার মম আর এইটাই হচ্ছে তোমার রিয়েল ফ্যামিলি। এতে রনও অনেকটাই হ্যাপি। এভাবে দিন পার হতে থাকে। মিস্টার ফু এখন সবসময় রনের অনেক বেশি কেয়ার করতে থাকে। দুজনে অনেক বেশি হ্যাপি ছিল। রন বলে, আমি এখনো বুঝতে পারছি না ড্যাড এটা কেন করেছে। মিস্টার ফু বলে, তোমার ড্যাড তোমাকে লাইক করে না, তোমাকে তো বিক্রিও করতে চাচ্ছিল, হতে পারে যে তোমার মমের কোনো শেষ ইচ্ছা উনি পূরণ করতে চেয়েছে, তাই তুমি এইসব কিছু নিয়ে বেশি চিন্তা ভাবনা করো না। রন বলে, হ্যাঁ, আজকের পর থেকে আর আমি এইসব কিছু নিয়ে চিন্তা করব না। এরপরে দুজনের ভিতরে একটু রোমাঞ্চ শুরু হয়ে যায় আর দুজনে একে অপরকে কিস করতে থাকে। এর পরের দিন রন কোম্পানিতে জয়েন করে আর এখানে অ্যাসিস্ট্যান্ট রনের সাথে সবার পরিচয় করিয়ে দেয়। তবে এটা বলে না যে রন আসলে এই কোম্পানির বসের ওয়াইফ। অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলে যে এখানে রন ভালোভাবে জব করতে পারবে। তো অ্যাসিস্ট্যান্ট চলে যাওয়ার সাথে সাথে এখানে একটি মেয়ে আসে। মেয়েটি আসার পর রনকে বলে যে কেননা তুমি সবার জন্য এখানে কফি নিয়ে আসো। রন বলে, আমি অর্ডার করে দিচ্ছি। বাট মেয়েটি বলে, তুমি নিচে যাও আর আমাদের জন্য নিজের হাতে নিয়ে আসো। সবাই তখন রনকে এটাই বলে যে তুমি এমনটাই করো, তাই রনকে বাধ্য হয়ে হ্যাঁ বলতে হয়। রন যখন কফি নিয়ে আসতে নেবে তখন লিফটের কাছে আসার পর দেখতে পায় যে এটা তো বন্ধ, তাই রনকে কষ্ট করে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছিল। বাট উপরে আসার পর রন জানতে পারে এই সব কিছু ওই মেয়েটি আসলে রনকে বুলিং করার জন্য করেছে। আর রন তো ওর জালে ফেঁসেও গিয়েছে, তাই রনের অনেক রাগ হয়। অন্যদিকে তখন সিসিটিভি ফুটেজের মাধ্যমে এই সব কিছু মিস্টার ফু দেখে। মিস্টার ফু অনেক রেগে যায় যে ওর কোম্পানিতে ওর ওয়াইফকে বুলিং করা হচ্ছে, তাই অ্যাসিস্ট্যান্টকে বলে ওই মেয়েটিকে জব থেকে ফায়ার করো। পরের সিনে রন যখন ওয়াশরুমে ছিল তখন এখানে মিস্টার ফু চলে আসে। রনকে নিজের কাছে নিতে থাকে। তখন রন বলে যে দূরে থাকো, কেউ দেখে নেবে। তবে মিস্টার ফুর কাছ থেকে দূরে যেতেই চায় না। রন বলে যে এখন এইসব কিছু করা বন্ধ করো। মিস্টার ফু বলে, কোম্পানিতে তোমাকে বুলিং করা হয়েছে আর এই কথা তুমি আমাকে কেন বলোনি? রন বলে, আমি কাউকে বলতে চাই না যে আমাদের দুজনের আসলে সম্পর্ক কি, তাই তুমি কোম্পানিতে আমার কাছ থেকে দূরে থাকবে। তবে মিস্টার ফু ওর কথা শোনে না। তখন এখানে একজন সিনিয়র আসে, রনকে দেখার পর খুশি হয়। রনও তখন সিনিয়রকে দেখার পর খুশি হয়ে হ্যালো বলে আর মিস্টার ফু ওদের দুজনের এইসব কাণ্ডগুলো দেখতে থাকে। আর মিস্টার ফু এর তো অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল যে রন এখানে কেন সিনিয়রের সাথে হেসে হেসে কথা বলবে। রাতে কাজ শেষ করে যখন রন মিস্টার ফু এর কার খুঁজতে থাকে তখন আবারও সিনিয়র রনের কাছে এসে বলে, তুমি যদি ফ্রি থাকো তাহলে চলো আমরা দুজনে ডিনার করতে যাই। রন কিছু বলতে নেবে এর আগে মিস্টার ফু এসে বলে, হ্যাঁ আমিও ফ্রি রয়েছি, চলো আমরা তিনজনই ডিনার করতে যাই। তো রনকেও বাধ্য হয়ে হ্যাঁ বলতে হয়। তারা ডিনার করতে আসে, যেখানে তো মিস্টার ফু রনের অনেক বেশি মজা নিচ্ছিল যে তোমার সিনিয়রের সাথে কি চক্কর চলছে। সিনিয়রকে তখন গুরুত্বপূর্ণ কাজের জন্য ওয়াশরুমে যেতে হয়। তখন আবারও মিস্টার ফু রনকে টিস করছিল, কারণ অনেক বেশি জেলাস ফিল করছে আর এটা রন ভালো করেই বুঝতে পারে। তাই তো মিস্টার ফু এর জেলাস ফিল কমাতে শুরু করে। একটু পরে যখন সিনিয়র বাইরে আসে তখন মিস্টার ফু বলে, আমাদের দুজনের খাবার খাওয়া শেষ হয়েছে, তাই চলে যাচ্ছি। দুজনে ওখান থেকে বাড়িতে চলে আসে। আর
রাতে কিন্তু অনেক বেশি কেয়ার করছিল মিস্টার ফু রনের, আর রন এখন অনেক বেশি আরামেই রয়েছে মিস্টার ফু এর সাথে। তো এখানে মিস্টার ফু একটু রেগে গেছিল সিনিয়রকে নিয়ে। রন তখন মিস্টার ফু এর রাগ আবারও ভাঙায়। এরপরে তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে ওদের এখন ম্যারেজ সার্টিফিকেট নেওয়া উচিত বেবি এখানে আসার আগেই। এই খুশিতে তারা দুজনে আবারও একটু একে অপরের সাথে রোম্যান্স করে নেয়। পরের দিনের সিন দেখানো হয়। তো আমরা দেখতে পাই ওরা দুজনে ম্যারেজ বিউরোতে গিয়েছে আর অনেক রকমের সুন্দর সুন্দর পিক ওঠায়। দেন ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যায়। দুজনে অনেক বেশি খুশি। আর এখানে তারা প্ল্যান করতে থাকে যে এখন তারা দুজনে একসাথে কোথায় কোথায় ঘুরতে যাবে। যেখানে রন্ত বলে ও হানিমুনের জন্য অনেক জায়গাগুলো ঠিক করে রেখেছে। কয়েক মাস পর রনের ডেলিভারির সিন দেখানো হয়, যেখানে তো মিস্টার ফু অনেক বেশি চিন্তিত ছিল। ড্যাড বলে এত বেশি চিন্তা করো না, ভিতরে তোমার মম রয়েছে, সবকিছু ভালোই হবে। একটু পরে বেবি গার্লকে নিয়ে বের হয়ে আসে মম। আর এখানে মিস্টার ফু তো বেবিকে দেখার আগে রনের কাছে চলে যায় দেখার জন্য যে রন সুস্থ রয়েছে কিনা। তো তাদের বেবিটা অনেক বেশি কিউট ছিল। এরপরে মিস্টার ফু রনকে বলে তুমি জানো যে তোমার বেবি অনেক বেশি কিউট হয়েছে, একদম পুরো তোমার মতন। রন বলে শুধু আমার বেবি কেন, এটা আমাদের দুজনের বেবি, তাই আমাদের দুজনের মতনই অনেক বেশি কিউট হবে। এইটুকুরই মম ভিতরে বেবিকে নিয়ে আসে। তারা সবাই বেবিকে দেখে অনেক বেশি খুশি হয়। তো এর কয়েকদিন পর আমরা রনকে বাড়িতে দেখতে পাই, যেখানে রন সবাইকে বলে আমি কি মোটা হয়ে গিয়েছি। মিস্টার ফু বলে একদমই না, তুমি আগের মতনই প্রিটি রয়েছো। আর এখন এই পুরো ফ্যামিলি একদম সম্পূর্ণ হয়েছে। বেবিকে পেয়ে তারা সবাই অনেক বেশি হ্যাপি। কিছুদিন পর মিস্টার ফু রন আর তাদের দুজনের কিউটি বেবি গার্ল তারা সবাই চলে আসে অ্যামেজিং পার্কে ঘোরার জন্য, যেখানে রন তো নিজের বেবি কেয়ার করছিল আর মিস্টার ফু তার ওয়াইফ আর বেবি তাদের দুজনেরই কেয়ার করে। তাদের দুজনের এই হ্যাপি একটি ফ্যামিলির সাথে ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক দাও। কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো কমেন্ট করে বলবে। বাই বাই।